আজকে যারা ক্ষতিগ্রস্ত তাদের ক্ষতিটা পুরিয়ে বাংলাদেশ এখন পুরোপুরি দুর্বৃত্তদের কবলে। I'm aware of the allegations and the media reports that you সেনাবাহিনীর প্রধানের অন্যান্য যারা অপরাধী আছে তাদের অপরাধ দিকে তাকিয়ে বরং এই ভদ্রলোকে দুধ দিয়ে গোসল করাইয়া যদি তাকে পবিত্রতা দেওয়া হয় এবং যদি দোষী সাব্যস্ত হয় বা যেই হোক না কেন যত প্রভাবশালী। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আরো কিছু নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে। আপনারা ধৈর্য সহকারে দেখুন এবং সেই সাথে বেশি বেশি করে শেয়ার করে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। বাংলাদেশের বিভিন্ন জায়গাতে আপনারা জানেন ঘূর্ণিঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং সেখানে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে সরকারের শক্তিশালীতে এবারে সরকারের ব্যবস্থাপনায় দুর্যোগ মোকাবেলা করা হয়েছে এত অল্প ক্ষয়ক্ষতিতে। প্রধানমন্ত্রী বরিশালের গিয়েই বিভিন্ন ত্রাণ দিয়েছেন ক্ষতিগ্রস্তের মাঝে এবং সেই সাথে বলেছেন তাদের গড় ক্ষতি হয়েছে সেখানে তাদেরকে গড় বাড়ি দেওয়া হবে। অন্যদিকে জিয়া রহমানের ৪০তম শাহাদাত মৃত্যুবার্ষিকী সেখানে বিএনপির নেতারা মাজার জিয়ারত করতে এবং সেই সাথে বলেছেন লুটেরা হাতে দেশ পড়েছে, সেখান থেকে দেশের জনগণকে রক্ষা করতে হবে। অন্যদিকে আপনারা জানেন আনার হত্যা মামলা এমপি হত্যা মামলা কলকাতায়, সেটা নিয়ে এখনো চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন ডিবি হারুন। তিনি কলকাতা থেকে ফিরে যে তথ্য দিয়েছেন সেগুলো আপনারা শুনবেন। বাংলাদেশে এখনো বিভিন্ন স্থানে ক্ষয়ক্ষতি মাত্রাগুলো দেখা যাচ্ছে এবং সেই সাথে সিলেটে বন্যার পরিস্থিতি ভয়াবহ হয়ে দাঁড়িয়েছে। আপনারা সেগুলো দেখবেন। চলুন আমরা দেরি না করে মূল যে ভিডিওগুলো সেগুলো দেখে আসি এবং সেই সাথে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। উনি মাঝে মাঝে কিন্তু কলকাতায় যেতেন, মাননীয় সংসদ, উনি একজন জনপ্রিয় সংসদ। ওনার এখানে ব্যবসা বাণিজ্য ছিল কিনা আমরা অলরেডি আপনারা জানেন আমাদের ইন্সপেক্টর জেনারেল পুলিশ স্যারের মাধ্যমে একজন অপরাধী আমরা জানি যে তথ্যপত্র বিশ্লেষণ দেখেছি সে এখন কাঠমান্ডুতে আছে। আর একজন অপরাধী যেহেতু আপনারা জানেন যে মূল মদতদাতা বেনিফিশিয়ারি সে এখন মানে ইউএসএ অবস্থান করছে, সে আমেরিকান পাসপোর্ট। এখন আপনারা জানেন যে আমাদের দ্রুতই আমরা তাদের মোবাইল নাম্বার, তাদের পাসপোর্ট সব কিছু তথ্যপত্র সংগ্রহ করে আমাদের ইন্সপেক্টর জেনারেল পুলিশ মহোদয় ইন্টারপোলকে অবহিত করেছেন। ইন্টারপোলের মাধ্যমে কাঠমান্ডু যে এম্বাসি যেটা মানে যে নেপালের এম্বাসি বা নেপাল কর্তৃপক্ষকে অবহিত করেছে। আমরাও আনঅফিশিয়ালি কাঠমান্ডু যে বাংলাদেশের যে এম্বাসি রয়েছে সে এম্বাসির সাথে আমরাও প্রতিনিয়ত যোগাযোগ রাখছি এবং আমরা বিভিন্ন ধরনের তথ্যপত্র দিয়েও কথাবার্তা বলছি। সেটা আমরা মনে করি কাঠমান্ডু আমাদের হাইকমিশন দেখছে, এর মধ্যে আমাদের ইন্টারপোলকে অবহিত করেছি। অন্যদিকে আমরা এই বিষয়গুলি নিয়ে আবার আপনারা জানেন আমরা সেখানকার অনেক বড় বড় পুলিশ, বিশেষ করে পুলিশ কমিশনার, আইবির যে ইন্সপেক্টর জেনারেল, তারপরে আমাদের যে সিআইডির চিফ ইন্ডিয়া, সকলের সাথে কিন্তু আমরা পার্সোনালি আমরা মিটিং করেছি এবং তাদেরকে আমরা বিভিন্ন বিষয়গুলি তথ্য আদান প্রদান এবং তদন্তের বিষয়গুলি আমরা তাদের সাথে তারাও আমাদের কাছে শেয়ার করেছে, আমরাও তাদের কাছে শেয়ার করেছি এবং আমরা মনে করি তাদেরকেও আমরা বলেছি যে তারাও যেন তাদের সাথে, আপনারা জানেন যে আমাদের বাংলাদেশের সাথে যে এক্সট্রাডিশন যেটা ট্রেটি এটা ইন্ডিয়ার সাথে আমেরিকার রয়েছে, যেহেতু ওনারাও চাইবেন, কারণ যে হত্যাকাণ্ড তো সংঘটিত হয়েছে ইন্ডিয়ার মাটিতে, ওনাদের কাছেও তো শাহিন মোস্ট ওয়ান্টেড। ওনাদেরকে আমরা রিকোয়েস্ট করেছি, আপনারাও তো, ওনারা আমাদেরকে বলেছে যে হ্যাঁ আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে আমরাও আমাদের যথাযথ প্রক্রিয়া আমরা অনুসরণ করব। আর আমরাও ইতিমধ্যে আমাদের ইন্সপেক্টর জেনারেল পুলিশের মাধ্যমে ইন্টারপোলকে অবহিত করেছি এবং আমরা বাংলাদেশের যে আমেরিকার যে দূতাবাস আছে তাদের সাথে আমরা আনঅফিশিয়ালি আমরা তাদের সাথে এই বিষয়টি নিয়ে সাহায্য সহযোগিতা চাই। যে কোনো হত্যাকাণ্ড যখন সংঘটিত হয় তার পিছনে তো অবশ্যই একটা মোটিভ রয়েছে এবং আপনারা এটাও লক্ষ্য করেছেন যে এখানে পরিকল্পনা হয়েছে 2 মাস, সেটা হলো গুলশান বিভিন্ন এলাকাগুলিতে, এবং তাকে এর আগেও 2বার প্ল্যান করেছিল তাকে পৃথিবী থেকে সরিয়ে দেবে এবং তারা বাংলাদেশের মাটিকে তারা ব্যবহার করলেন না, সেখানে তারা বললেন যে সেখানে করলে তাদের এখানে প্রবলেম হবে, সে কারণে তারা সেটাকে বেছে নিলেন আমাদের পার্শ্ববর্তী দেশ
কলকাতার সঞ্জীবা গার্ডেনে। সেখানে তারা মানে এমনভাবে তারা পরিকল্পনাটা করলেন যে সেখানে যেন তাকে হত্যা করে তার লাশটা যেন না পাওয়া যায়, এবং শুধু লাশ গুম করা উদ্দেশ্য না, এবং তার যে অবস্থানটা মানুষকে ভিন্ন খাতে নেওয়ার জন্য কোনো সময় দেখা গেল ওটা নিয়ে গেলেন বেনাপুল, কোনো সময় নিয়ে গেলেন মানে দিল্লিতে সে চলে গেছেন, কোনো সময় নিয়ে গেলেন মুজাফফরাবাদ, বিহার, এগুলিতে নিয়ে। অর্থাৎ আমাদের তদন্তকারী কর্মকর্তা বাংলাদেশ এবং কলকাতার তদন্তকারী কর্মকর্তাদের তাদেরকে ভিন্ন দিকে ধাবিত করার তাদের অনেক প্রচেষ্টা চলছিল। তাহলে এভাবে তারা একদম প্রি প্ল্যান ঠান্ডা মাথায় তারা কিন্তু এই অপরাধটি সংঘটিত করেছিল। এখন আমাদের কথা হলো যে মূল যে প্ল্যানার, মদতদাতা, বেনিফিশিয়ারি, সে এখনো আমাদের কাছে নেই। এখন আমরা আরেকজন যে রয়েছে সে মানে সিয়াম, সে আছে কাঠমান্ডুতে, আমরা যতটুকু জানি সেটাও আমাদের কাজ চলছে। এখন আসলে আমরা মানে দুই দেশের তদন্তকারী কর্মকর্তারা আমরা তদন্ত করছি। এখন হঠাৎ করে এখানে দেখেন এলাকার আধিপত্য বিস্তার নিয়ে কোনো সমস্যা আছে কিনা, এখানে রাজনীতি, প্রতিদ্বন্দ্বী, অর্থনৈতিক, সামাজিক, বা এখানে উনি মাঝে মাঝে কিন্তু কলকাতায় যেতেন, মাননীয় সংসদ, উনি একজন জনপ্রিয় সংসদ, ওনার এখানে ব্যবসা বাণিজ্য ছিল কিনা, অথবা উনি যখন গোপালের বাসা থেকে বের হওয়ার পরে উনি যে এই যে শিমুল ভুইয়া তাকে যে নিয়ে গেলেন ওই সঞ্জীবা গার্ডেনে, সেখানে উনি কি আবার নতুন ব্যবসায়ী সেজে নতুন ব্যবসায়ীর মানে মিথ্যা তত্ত্ব দিয়ে সেখানে নিয়ে গিয়েছিলেন কিনা, আমরা কিন্তু সবগুলি কিন্তু, এবং আপনারা যারা সাংবাদিক ভাইরা আছেন আপনারাও অনেক ধরনের তথ্য আপনারা আমাদেরকে দিচ্ছেন, সব কিছু আমরা বিচার বিশ্লেষণ করছি, পাশাপাশি ইন্ডিয়ান পুলিশ এগুলি বিচার বিশ্লেষণ করছে। হঠাৎ করে কোনো একটা মোটিভ, কোনো একটা উদ্দেশ্য মানে স্পেসিফিক এই বলাটা এই মুহূর্তে সঠিক হবে না। আমরা মনে করি মদতদাতা তো রয়েছে, মদতদাতার সাথে যারা আরও কিছু রয়েছে, আমরা তো অনেকে তো আমাদের কাছে রয়েছে। এখন এদের কাছে আরও আমরা রিমান্ডে আরও জিজ্ঞাসাবাদ করছি। পাশাপাশি মদতদাতা ছাড়াও আপনি জানেন যে আমাদের পার্শ্ববর্তী দেশ কাঠমান্ডুতে অনেকে অবস্থান, তাদের সব কিছু আমরা চেষ্টা করছি। আমাদের এখন মূল কাজটি তো হচ্ছে, যেহেতু আপনারা জানেন এই আজকে যারা ক্ষতিগ্রস্ত তাদের ক্ষতিটা পুড়িয়ে নেওয়ার জন্য যা যা দরকার সেটা আওয়ামী লীগ করবে, আমাদের সরকার করবে, সেটা আমি আপনাদের পাশে আছি বলতে পারি। আমরা কমিউনিটি ক্লিনিক করে দিয়েছি, 30 প্রকার ঔষধ বিনামূল্যে দিয়ে থাকি। ছেলে মেয়েদের পড়ার খরচ আমরা বিনা পয়সায় বই বিতরণ করি। মায়ের নামে আমরা বৃত্তির টাকা পাঠাই। আমরা যারা একেবারে হতদরিদ্র বিনা পয়সায় খাদ্য সাহায্য দিই। যারা কিনতে পারে না, এখন দ্রব্যমূল্য বেড়েছে, যে কারণে আমরা পারিবারিক কার্ড করে দিয়েছি। অল্প টাকায় যারা চাল, ডাল, তেল কিনে নিতে পারবেন সেই ব্যবস্থাটাও আমরা করে দিয়েছি, এবং দেশের মানুষ যেন না খেয়ে কষ্ট না পায় সেটাই হলো আমাদের লক্ষ্য। তাছাড়া সে মানুষের সার্বিক উন্নতির জন্য কাজ করে যাচ্ছি। আজকে এই দূর জায়গায় আসার জন্য আমরা যেভাবে রাস্তাঘাট ব্রিজ করে দিয়েছি, তাতে অতি সহজে আজকে এই কলাপাড়া আসা যায়। ঢাকা থেকে রওনা হলে 7 ঘন্টার মধ্যে এসে পৌঁছানো যায়। আগে কিন্তু সে অবস্থা ছিল না। এমনকি আমি নিজেও একসময় সেই পটুয়াখালী পর্যন্ত এসে তারপর যেতে পারিনি, কুয়াকাটা যেতে পারিনি। আর তার মধ্যে সেখানে যেভাবে দুর্যোগ দেখা দেয় সেগুলি মোকাবেলা করা। আর বরিশাল পর্যন্ত আসতে তো 3-4 ঘন্টা, বরিশাল থেকে আপনার এই কলাপাড়া আসতে আর মাত্র 3 ঘন্টার মতো লাগে। বরিশাল থেকে 2 ঘন্টা, তো আপনার 5-6 ঘন্টার মধ্যে আপনারা আসা যাওয়া করতে পারেন। এই যে ব্রিজগুলি আমরা করে দিয়েছি বিভিন্ন নদীর উপর, যার ফলে আজকে এই যোগাযোগ ব্যবস্থার প্রভূত উন্নতি হয়েছে। পাশাপাশি গ্রামে গ্রামে রাস্তাঘাট তৈরি করে দেওয়া আমরা করে দেবো। দক্ষিণ অঞ্চল আমরা সবসময় অবহেলিত ছিলাম, যেখানে এখানে আমরা সেনানিবাস করে দিয়েছি। আমরা আমাদের নেভির আরেকটা এখানে নেভির জন্য আলাদা একটা ইউনিট করে দেওয়া হয়েছে, নেভাল বেস করে দিয়েছি। এয়ারফোর্সের র্যাডার স্থাপন করে দিয়েছি। পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র আমরা করে দিচ্ছি। তাছাড়া আমরা নতুন বন্দর, আমাদের মংলা চট্টগ্রাম বন্দর ছিল, আমরা 3য় বন্দর কিন্তু আপনাদের এই এলাকায় হয়েছে, যদিও তার নাম দিয়েছি পায়রা বন্দর, কারণ পায়রা শান্তির দূত, সেই জন্য আমি নাম দিয়েছি পায়রা বন্দর। এই বন্দরটা করার জন্য আমরা নদী ড্রেজিং করা এবং নৌপথ যাতে সচল হয় তার ব্যবস্থা আমরা নিয়েছি। এই উন্নয়নের ফলে আজকে যে কোনো দুর্যোগ দুর্বিপাকে মানুষ আশ্রয় নিতে পারে, এবং এই
বিভিন্ন জায়গায় আমরা যে উন্নয়নটা করছি সেখানে ক্ষতিগ্রস্ত মানুষদের আলাদাভাবে ঘর বাড়ি আমরা তৈরি করে দিচ্ছি। বাংলাদেশে একটি মানুষও ভূমিহীন থাকবে না, গৃহহীন থাকবে না। আশ্রয় প্রকল্পের মাধ্যমে বিনা পয়সায় 2 কাঠা জমি আর ঘর তৈরি করে দিচ্ছি। আর সেই ঘরগুলি এই উপকূলীয় অঞ্চলে যাতে দুর্যোগ সহনীয় হয় সেই ঘরই আমরা করে দিয়েছি। আমি আসার সময় ভালোভাবে দেখছিলাম যে ঘরগুলি কোনো ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা, আমি দেখলাম না, ক্ষতিগ্রস্ত হয়নি, সেগুলি দুর্যোগ সহনীয় ঘর। সেইভাবেই আমি আপনাদের জন্য কাজ করে যাচ্ছি। বাংলাদেশ এখন পুরোপুরি দুর্বৃত্তদের কবলে, বাংলাদেশ এখন লুটেরা মাফিয়াদের কবলে। জিয়া রহমান বীরুত্তমের 43তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আমরা বাংলাদেশ জাতীয়তা দলের পক্ষ থেকে জাতীয় স্থায়ী কমিটির সদস্যবৃন্দ, আমাদের ঢাকা মহানগর উত্তর দক্ষিণ সংগঠন সমূহ সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, আমরা আজকে এসেছিলাম এই মহান ক্ষণজন্মা নেতার এই শাহাদাত বার্ষিকী তার আত্মার মাগফিরাতের জন্য তার মাজার জিয়ারত করি। আমরা মাজার জিয়ারত করেছি, এরপরে আমরা মিলাদ মাহফিলের মধ্য দিয়ে আবারও তার আমরা আত্মার মাগফিরাত কামনা করেছি। সেই সঙ্গে আমরা কামনা করেছি গণতন্ত্রের আপসীন নেত্রী, যাকে আজকে অন্যায়ভাবে মিথ্যা মামলা দিয়ে সাজা দিয়ে সম্পূর্ণ বেআইনিভাবে ক্ষমতাকে চিরস্থায়ী করবার লক্ষ্যে আমাদের বাংলাদেশের মানুষের নয়নের মণি দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তাকে তার সুস্থতার জন্য এবং তার মুক্তির জন্য আমরা এখানে দোয়া করি। আমরা দোয়া করেছি আমাদের বর্তমান চলমান যে গণতান্ত্রিক আন্দোলন, সেই আন্দোলনের আমাদের যিনি নেতৃত্ব দিচ্ছেন, সারা বাংলাদেশের মানুষ যার দিকে তাকিয়ে আছে, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা, তার দেশে ফিরে আসার জন্য আমরা দোয়া করেছি। আমরা দোয়া করেছি আমাদের শত শত হাজার নেতা কর্মী যারা কারাগারে আটক রয়ে আছেন তাদের মুক্তির জন্য। আমরা দোয়া করেছি আমাদের যে সমস্ত নেতা কর্মী এই গণতান্ত্রিক আন্দোলনে শাহাদাত বরণ করেছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আমরা যারা মামলা মোকদ্দমার মধ্যে যারা নির্যাতিত নিপীড়িত হচ্ছেন তাদের সেই মুক্তির জন্য আমরা আজকে দোয়া করি। আজকে বাংলাদেশে গণতন্ত্র সম্পূর্ণভাবে নির্বাসিত, একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য আজকে শাসক গোষ্ঠী আওয়ামী লীগ তারা বিভিন্ন রকম কলা কৌশল করে জনগণের ভোটের অধিকার হরণ করে নিয়ে তারা আজকে ক্ষমতাকে দখল করে আছে এবং একদলীয় শাসন ব্যবস্থা প্রবর্তন করতে চাচ্ছে ভিন্ন পদ্ধতিতে। তাই আজকে আমরা এখানে শাহাদাত বার্ষিকীতে শপথ নিয়েছি যে আমরা যুবক তরুণ মানুষ আবার বৃদ্ধ বনিতা আজকে আমাদের অধিকার রক্ষার জন্য, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য আমরা যে আন্দোলন চলছে সেই আন্দোলনকে আরো বেগবান করব এবং আন্দোলনের মধ্য দিয়েই এই ভয়াবহ যে দানবীয় সরকার তাদেরকে পরাজিত করে জনগণের সরকার প্রতিষ্ঠা করব, এই হচ্ছে আমাদের আজকের দিনের শপথ। ধন্যবাদ। পারবো না, এটা বারবার একই কথা বলতে আমার ভালো লাগে না, বুঝছেন। ফ্র্যাঙ্কলি স্পিকিং, আপনার এই কথাগুলো এতবার করে বলান, এগুলো কোনো মানে হয় না। এটা বাংলাদেশ এখন পুরোপুরি দুর্বৃত্তদের কবলে, বাংলাদেশ এখন লুটেরা মাফিয়াদের কবলে। বাংলাদেশ একদিকে যেমন রাজনৈতিক অধিকার হরণ করছে, তেমনি অন্যদিকে তারা অর্থনীতিকে ধ্বংস করছে এবং তাদের মূল লক্ষ্য হচ্ছে এটাকে পরনির্ভরশীল একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত করা। আমরা এর বিরুদ্ধে লড়াই করছি।
I'm aware of the allegations and the media reports that you referenced. We've been quite clear that we believe corruption saps. মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে আবারও বাংলাদেশ প্রসঙ্গ নিয়ে কথা উঠেছে। সাবেক সেনাপ্রধান জেনারেল অবসরপ্রাপ্ত আজিজ আহমেদ ও পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ নিয়ে প্রশ্ন করেছেন বাংলাদেশি এক সাংবাদিক। একই সঙ্গে র্যাবের কর্মকর্তাদের জাতিসংঘ মিশনে মোতায়েনের যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। স্থানীয় সময় মঙ্গলবার ডিপার্টমেন্ট অব স্টেটের প্রেস ব্রিফিংয়ে মুশফিকুল ফজল আনসারি নামের এক বাংলাদেশি সাংবাদিক প্রশ্ন করেন। তার প্রশ্নটি ছিল, Following recent revelation of the immediate past police chiefs massive corruption in Bangladesh, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার মুখে থাকা বাংলাদেশের পুলিশের সাবেক মহাপরিদর্শকের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির খবর প্রকাশ হয়েছে। আপনি কি দয়া করে বলতে পারেন মার্কিন কোনো সংস্থা কি যুক্তরাষ্ট্রে বা অন্য কোনো দেশে তার সম্পদের খোঁজ পেয়েছে এবং কোনো সম্পদ জব্দ করেছে? একইভাবে বাংলাদেশের সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ সম্পর্কে কোনো তথ্য আছে কি যার বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র এরই মধ্যে ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে? বাংলাদেশের শাসক গোষ্ঠীর শীর্ষ পর্যায়ের ব্যক্তি যারা অবাধে সবকিছু করে যাচ্ছেন তাদের বিরুদ্ধে মার্কিন সরকার কোনো ব্যবস্থা নিতে যাচ্ছে কিনা? জবাবে ম্যাথিউ মিলার বলেন, আপনার প্রথম প্রশ্নের জবাবে সম্মানের সঙ্গে জানাচ্ছি, নতুন করে ঘোষণা দেওয়ার মতো আমার হাতে কিছু নেই। দ্বিতীয় প্রশ্নের জবাবে বলছি, আপনি যেসব অভিযোগ ও সংবাদ মাধ্যমের যেসব প্রতিবেদনের কথা উল্লেখ করেছেন সে সম্পর্কে আমি জানি। আমরা স্পষ্ট করে বলেছি, মার্কিন যুক্তরাষ্ট্র শুরু থেকে দুর্নীতির বিরোধিতা করে আসছে। দুর্নীতি অর্থনৈতিক প্রবৃদ্ধি কমিয়ে দেয়, উন্নয়নকে বাধাগ্রস্ত করে, সরকারকে অস্থিতিশীল করে ও গণতন্ত্রকে দুর্বল করে। শুরু থেকেই দুর্নীতির বিরোধিতা যুক্তরাষ্ট্রের মূল জাতীয় নিরাপত্তার স্বার্থ হিসেবে পরিণত। তবে এই প্রশ্নের বিষয়ে নতুন করে বলার মতো কিছু নেই। আমরা কখনো নিষেধাজ্ঞা বা অন্যান্য পদক্ষেপের বিষয়ে আগে থেকে কিছু বলি না। ডিপার্টমেন্ট অব স্টেটের মুখপাত্রকে আরেকটি প্রশ্ন করেন ওই সাংবাদিক। তার প্রশ্নটি ছিল, জার্মান ভিত্তিক ডয়চে ভেলে এবং সুইডেন ভিত্তিক নেত্র নিউজের যৌথ অনুসন্ধানে জানা গেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবের সাবেক ও বর্তমান সদস্যদের নিয়মিত জাতিসংঘ শান্তিরক্ষী হিসেবে মোতায়েন করা হয়। মার্কিন নিষেধাজ্ঞা মানবাধিকারের চরম লঙ্ঘনের জন্য হতে পারে। র্যাবের কর্মকর্তাদের জাতিসংঘের মিশনগুলোতে মোতায়েন করা হচ্ছে। এ নিয়ে যুক্তরাষ্ট্র কতটা উদ্বিগ্ন? যেখানে মার্কিন যুক্তরাষ্ট্র উল্লেখযোগ্য তহবিল দেয়, প্রায় 27% তহবিল মার্কিন করদাতাদের অর্থ থেকে। 7% fund contributing by the US from the taxpayers' money. জবাবে ডিপার্টমেন্ট অব স্টেটের মুখপাত্র বলেন, আমরা এসব রিপোর্ট সম্পর্কে যথেষ্ট অবগত আছি। আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা উন্নয়নে শান্তিরক্ষা কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আমরা বিশ্বাস করি শান্তিরক্ষী বাহিনীর সদস্যদের মানবাধিকার রক্ষা করা অপরিহার্য। নীতিমালা অনুসারে জাতিসংঘ সেই সব দেশগুলোর উপর নির্ভর করে যেসব দেশ মানবাধিকার লঙ্ঘন বা আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘনের সঙ্গে জড়িত সেনা বা পুলিশ পাঠাচ্ছে না। ডেস্ক রিপোর্ট। দুদক যদি মামলা করে, তো মামলা করার পরে তো আদালত ঠিক করবে তাকে গ্রেপ্তার করবে, কখন করবে, জেলে পাঠাবে। আপনি শুরুতে ভারতের নির্বাচনের কথা বলেছেন। ভারতের দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এক সাক্ষাৎকারে বলেছেন যে বাংলাদেশে শেখ হাসিনা সবাইকে কারাগারে রেখে বিপুল ব্যবধানে দিয়েছে। অরবিন্দ কেজরিওয়াল ইন্ডিয়ান এক্সপ্রেসকে এক সাক্ষাৎকার। দেখুন, আমি একটা কথা বলি, ভারতের নির্বাচনকালে তারা তাদের প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য যেসব কথা বলে বা বলবে, নির্বাচনকালীন যেসব বক্তব্য, আর যে বক্তব্য তারা দেয়, কেউ দিলে সেটা যদি মনে করে ভোটের ক্ষতি হচ্ছে, পরে আবার সেটাকে তারা সংশোধন করেও বলে। এখন এই নির্বাচনকালীন বক্তব্য নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই। আমরা যা আছি আমরা আমাদের গণতন্ত্র নিয়ে আছি। আমাদের এখানে আমরা পৃথিবীর অনেক দেশের চেয়ে আমাদের গণতন্ত্র চর্চা ঘরেও ভালো, বাইরেও। আপনারা বলছিলেন যে আপনারা আইনের শাসন প্রতিষ্ঠা করছেন এবং বিরোধী রাজনীতির জন্য তো আপনার কি মনে হয় যে আপনার বক্তব্য বিরোধীকে কি গ্রেফতার করা উচিত কিনা?
বিরোধীকে গ্রেফতার করা উচিত ছিল বাংলাদেশে। এটা তো প্রক্রিয়া আছে, সেই প্রক্রিয়া তো আছে, সেই প্রক্রিয়া দুদক তদন্ত করছে। দুদক যদি মামলা করে তো মামলা করার পরে তো আদালত ঠিক করবে তাকে গ্রেপ্তার করবে, কখন করবে, জেলে পাঠাবে। এটা তো প্রক্রিয়ার মধ্যে দিয়ে হবে, বিচার ব্যবস্থার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াতেই হবে। আমরা সরকারকে আদেশ দেব। এই অবস্থাতেই আমরা দেখতে পাচ্ছি যে আপনি এর আগে থেকে বলছিলেন যে সাবেক সেনাপ্রধান বা বেনজির আহমেদকে তারা যদি দোষী সাব্যস্ত হয় বা যেই হোক না কেন, যত প্রভাবশালী হোক, আইনের আওতায় আসবে। এই প্রক্রিয়া যখন চলমান তখন আমরা দেখতে পাচ্ছি যে গতকালকে বিভিন্ন গণমাধ্যমে খবর এসেছে বেনজির দেশের বাইরে চলে গেছেন। এই প্রসেসের মধ্যে থাকতে থাকতে উনি দেশের বাইরে চলে গেছেন, এটি কি সরকারের ব্যর্থতা হিসেবে পরিগণিত হবে? আমি ঠিক জানি না, আই এম নট ক্লিয়ার, এমনকি এটা এখনো পরিষ্কার না। এমনকি 31টা অ্যাকাউন্ট থেকে যত টাকা ছিল সব টাকা সে উঠিয়ে নিয়ে গেছে, এমনটাও প্রমাণিত হয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা যায়। আমি এইসব বিষয়ে যেহেতু আমি অবহিত নই, কাজে আমি এটা আইনের, এটা দুদক বলছে তারা টের পেয়েছে, দুদক সেটা প্রমাণ করবে। একটা বিষয় হলো, আপনি এত প্রশ্ন করলে তো এই তো বারবার প্রশ্ন। এই যে কাদের ভাই, এই যে ঘূর্ণিঝড় রিমাল যে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে আমাদের দক্ষিণাঞ্চলে, এটা তো সবাই জানি, এবং ক্ষয়ক্ষতির পরিমাণ এত হয়েছে যেটা নাকি বাংলাদেশের পক্ষে বহন করা সম্ভব হবে কিনা, এই পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক সহযোগিতা চাইবেন কিনা? 90 সালে একটা মানুষ মারা যায়, সেটা প্রধানমন্ত্রী চাইবেন কিনা? এটা সেনাবাহিনীর প্রধানের এত অপকীর্তি আমরা তো আগে শুনিনি, পুলিশ প্রধানদের এত অপকীর্তি। প্রধানমন্ত্রী এর দায় কি আপনার উপর যায় না? ওবায়দুল কাদের এগুলোর দায় কি আপনাদের উপর যায় না? আপনার সরকার, বিএনপির লোক যারা আন্দোলনের ডাক দেয়, কর্মসূচি পালন করে, মিছিল করে, তাদের যদি বাবা যদি কবরে মারা যায় সেই লাশের নামেও আপনারা মামলা দিতে দ্বিধা করেন না। বিএনপির নেতাকর্মী যদি বাস ঝাড়ে, বনে জঙ্গলে থাকে, তাকে গ্রেপ্তার করতেও আপনারা দ্বিধা করেন না, গ্রেপ্তার করে নিয়ে যান, তাদেরকে খুঁজে পান। কই এই সমস্ত ব্ল্যাক মার্কেটার, এই সমস্ত মাফিয়া, এদেরকে খুঁজে পান না? আপনাদের সময় দৃষ্টান্ত হয়েছে, যেটা অবাক করা কাণ্ড, যে সেনাবাহিনীর প্রধান, পুলিশের প্রধান, তারাও যে এমন মাফিয়া তন্ত্রের সাথে যুক্ত, এটা জনগণ কিছুটা জানলেও এত ডিটেলস জানতো না। এরা দমন করেছে আন্দোলন, এরা প্রকাশ্য হুমকি দিয়ে, হত্যার হুমকি দিয়েছে আইজি সাহেব, তৎকালীন আইজি সাহেব। কিন্তু এরা যে নিজেরাও যে এত বিত্ত বৈভবের মালিক, এইটা জনগণ আরো বেশি করে জানছে। আমরা আগে বলেছি যে কেন তাদেরকে এই সুযোগ দেওয়া হয়েছে, কারণ ওরাই তো বিএনপির মিছিল, বিএনপির কর্মসূচি, আন্দোলনকামী মানুষের যে কোনো ধরনের সমাবেশ, তারা অত্যন্ত নির্দয়ভাবে, নির্মমভাবে সেগুলোকে দমন করেছে। এর প্রাইজ হিসাবে, এর পুরস্কার হিসাবে শেখ হাসিনা একের পর এক প্রমোশন দিয়েছেন। পুলিশ কমিশনার, এসপি থেকে পুলিশ কমিশনার, পুলিশ কমিশনার থেকে আইজি করেছেন বেনজির সাহেবকে। আর উনি যে সমস্ত অপকর্ম করেছেন, শেখ হাসিনা দেখেও না দেখার ভান করেছেন, কারণ তিনি তো অবৈধ। তিনি অবৈধ প্রধানমন্ত্রী থাকার জন্য এই সমস্ত লোকরা অত্যন্ত নিবেদিত প্রাণ হয়ে কাজ করেছে। নিবেদিত প্রাণ হয়ে কাজ করার জন্য তাদেরকে পুরস্কৃত করা হয়েছে। তাই তাদের বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা তারা নিতে পারেন না। ওবায়দুল কাদের সাহেব বলেন যে ইয়ের দায়িত্ব হচ্ছে, বেনজির সাহেবের দায়িত্ব হচ্ছে দুদকের। আপনার অর্থমন্ত্রী বলেন যে সেনাবাহিনীর প্রধান আজিজ সাহেব, সে সেনাবাহিনীর আইন অনুযায়ী তারা বিচার করবে, তার দায়িত্ব সেনাবাহিনীর। আপনাদের দায়িত্ব নেই? পৃথিবীর যে কোনো দেশের গণতান্ত্রিক সরকার হলে
এদের অপকর্মের দায় দায়িত্ব সরকারের উপর বর্তত। সেই সরকার প্রথমেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিত, অথবা সরকারকে পদত্যাগ করতে হতো যদি সত্যিকার গণতন্ত্র থাকতো। আজকে গণতন্ত্র নাই বলেই আজকে যারা বিভিন্ন সরকারি ডিপার্টমেন্টের প্রধান, আগে তো আমরা শুনিনি সেনাবাহিনীর প্রধানের এত অপকীর্তি, আমরা তো আগে শুনিনি পুলিশ প্রধানদের এত অপকীর্তি। প্রধানমন্ত্রী এর দায় কি আপনার উপর যায় না? ওবায়দুল কাদের এগুলোর দায় কি আপনাদের উপর যায় না? 365 বিঘা জমি, 5-6টা ফ্ল্যাট এবং অন্যায় করার জন্য বাধ্য করছেন। আজকে মার্কিন যুক্তরাষ্ট্র অ্যান্টি ক্লেপ্টোক্রেসি অ্যাক্টের দ্বারা যখন একটা স্যাংশনের কথা শুনলাম, এরপরে দেখছি কিছু নড়াচড়া, তাও নিজের ঘাড়ে দায় নিচ্ছেন না। যদি অনুসন্ধানী কোনো তদন্ত হয়, এই ধরনের বেনজির, এই ধরনের আজিজ, জেনারেল আজিজ এই সরকারের মধ্যে আরো অনেকেই ঘাপটি মেরে আছে। মাননীয় প্রধানমন্ত্রীর হাত থেকে ত্রাণ নেওয়ার জন্য প্রথমে অনুরোধ করছি আব্দুর রহিম। প্রথমে আসবেন আব্দুর রহিম, এরপরে রোজিনা বেগম, এসেছেন আব্দুর রহিম, এরপর রোজিনা বেগম, রোজিনা বেগম, এরপর প্রস্তুত থাকবে ফিরোজ তালুকদার, রোজিনা বেগমের পর ফিরোজ তালুকদার, তারপর প্রস্তুত থাকবেন রাহাত গাজী, রোজিনা বেগমের পর ফিরোজ তালুকদার, এরপর আসবেন রাহাত গাজী, রাহাত গাজী আসবেন, এরপর আসবেন আবুল কালাম, আবুল কালামের পরে নাসির উদ্দিন আকন, নাসির উদ্দিন আকন, এরপরে আসবেন মোহাম্মদ হান্নান ব্যাপারী, নাসির উদ্দিন আকন, এরপরে আসবেন মোহাম্মদ হান্নান ব্যাপারী, মোহাম্মদ হান্নান ব্যাপারীর পরে প্রস্তুত থাকবেন কামরুল ইসলাম মিঠু। ত্রাণ গ্রহণ করছেন হান্নান ব্যাপারী, এরপরে আসবেন কামরুল ইসলাম মিঠু, কামরুল ইসলাম মিঠু, এরপরে আসবেন মোহাম্মদ বাচ্চু চৌধুরী, ত্রাণ গ্রহণ করছেন কামরুল ইসলাম মিঠু, এরপরে আসবেন মোহাম্মদ বাচ্চু চৌধুরী, মোহাম্মদ বাচ্চু চৌধুরী, এরপরেই আসবেন মোহাম্মদ রুবেল, মোহাম্মদ রুবেল, এরপরে কার্তিক হাওলাদার, বাচ্চু চৌধুরী, এরপরে এসেছেন মোহাম্মদ রুবেল, এরপরে আসবেন কার্তিক হাওলাদার, কার্তিক হাওলাদারের পরে মুক্তা রানী পাল, কার্তিক হাওলাদার, এরপরে প্রস্তুত থাকবেন মুক্তা রানী পাল, মুক্তা রানী পাল, এরপরে আসবেন দলিল উদ্দিন বয়াতি, ত্রাণ গ্রহণ করছেন মুক্তা রানী পাল, এরপরে আসবেন মোহাম্মদ দলিল উদ্দিন বয়াতি, দলিল উদ্দিন বয়াতির পরে আসবেন চান মিয়া, ত্রাণ গ্রহণ করছেন দলিল উদ্দিন বয়াতি, এরপরে আসবেন চান মিয়া, চান মিয়ার পরে প্রস্তুত থাকবেন আব্দুর রশিদ হাওলাদার, মোহাম্মদ চান মিয়া, এরপরে আসবেন আব্দুর রশিদ হাওলাদার, আব্দুর রশিদ হাওলাদার, এরপরে আসবেন আব্দুল কাশেম হাওলাদার, আব্দুর রশিদ হাওলাদার ত্রাণ নিয়েছেন, এরপর আব্দুল কাশেম হাওলাদার।
শেষ পর্যন্ত কি এশিয়ার এই পরাশক্তি দেশের হাত ধরেই ফিলিস্তিনে আসবে স্বাধীনতা, বন্ধ হবে হত্যাযজ্ঞ, থামবে ইসরায়েল? আরব বিশ্বের নেতাদের সাথে নিয়ে এবার ফিলিস্তিনের পাশে জোরালোভাবে দাঁড়ালো এশিয়ার পরাশক্তি চীন। আর এরপরই এমন আশা বিশ্ববাসীর মনে জাগতে শুরু করেছে। শুধু গাজায় হত্যাযজ্ঞ বন্ধ আর যুদ্ধবিরতি কার্যকর নয়, স্বাধীন সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে সাফ জানিয়ে দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। প্রতিশ্রুতি দিলেন জাতিসংঘে ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ পেতে সব ধরনের সহায়তা দেওয়া হবে। ইসরায়েলের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি পরিষ্কার ভাষায় জানিয়ে দেন, অনির্দিষ্টকালের জন্য কোনো যুদ্ধ চলতে পারে না, ন্যায় বিচার স্থায়ীভাবে অনুপস্থিত থাকতে পারে না। দুই রাষ্ট্রের ভিত্তিতেই ফিলিস্তিন সংকটের স্থায়ী সমাধানের উপর জোর দেন তিনি। গেল অক্টোবর থেকে ফিলিস্তিনে চলছে ইসরায়েল হামলা, যা মারাত্মকভাবে বৃদ্ধি পেয়েছে। গাজাবাসী প্রচণ্ড দুর্ভোগের মধ্যে রয়েছে। যুদ্ধ অনির্দিষ্টকালের জন্য চালিয়ে যাওয়া উচিত নয়, ন্যায় বিচার চিরকালের জন্য অনুপস্থিত থাকা উচিত নয়। দ্বিরাষ্ট্র সমাধানের প্রতিশ্রুতিকে ইচ্ছাকৃতভাবে নড়বড়ে করা উচিত নয়। চীন দৃঢ়ভাবে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠাকে সমর্থন করে। পূর্ব জেরুজালেমকে রাজধানী ধরে 1967 সালের সীমানার ভিত্তিতে পূর্ণ সার্বভৌমত্ব রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনকে গঠন করতে হবে। চীন জাতিসংঘে ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদকেও সমর্থন করে। বেজিংয়ে আরব নেতাদের সাথে নিয়ে ফিলিস্তিনের শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার প্রতিশ্রুতিও দেন চীনের প্রেসিডেন্ট। একই সাথে গাজায় মানবিক সহায়তা হিসেবে আরও প্রায় 6,80,00,000 মার্কিন ডলারের খাদ্য সহায়তা পাঠানোর পাশাপাশি যুদ্ধ বিধ্বস্ত গাজা পুনর্গঠনের ঘোষণা দেন চীনের প্রেসিডেন্ট। আরব বিশ্বের সাথে চীনের এই সুসম্পর্ককে একটি ঐতিহাসিক মুহূর্ত হিসেবে উল্লেখ করেছেন তিনি। এদিকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে এক বৈঠকে রাফায় শরণার্থী শিবিরে বিমান হামলা চালিয়ে অন্তত 45 ফিলিস্তিনিকে হত্যার জন্য ইসরায়েলের তীব্র নিন্দা জানান চীনের দূত। রিফাত জামান, বাংলাভিশন নিউজ ডেস্ক। আলিশান এই ভবনের 13 তলায় স্ত্রী সন্তানদের নিয়ে থাকতেন পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদ। কিন্তু গেল কিছুদিন ধরে এই বাসায় আসা যাওয়া নেই তাদের। কোথায় আছেন তাও জানেন না কেউ। সম্প্রতি বেনজির আহমেদের পাহাড়সম দুর্নীতির অভিযোগ গণমাধ্যমে প্রকাশ পেলে অনেকটা চাপে পড়ে ব্যবস্থা নিতে বাধ্য হয় দুদক। সেই প্রেক্ষিতে বেনজির আহমেদের সম্পত্তি ও ব্যাংক অ্যাকাউন্ট জব্দের আদেশ জারি করেন আদালত। এরপর থেকে টক অব দ্য কান্ট্রিতে পরিণত হয় সাবেক এই পুলিশ প্রধানের ইস্যু। কিন্তু এ ঘটনার পর থেকে কোথাও দেখা যাচ্ছে না তাকে। গুঞ্জন উঠেছে স্ত্রীসহ দেশের বাহিরে অবস্থান করছেন তিনি। গুলশানের বাসায় গিয়ে পাওয়া যায়নি তাকে। এ বিষয়ে সাবেক এই পুলিশ প্রধানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও বন্ধ পাওয়া যায় তার মোবাইল নম্বর। তবে দুদক বলছে বেনজির আহমেদের বিদেশ যাওয়ার গুঞ্জন সত্যি কিনা তাও খতিয়ে দেখছেন তারা। না আসলে ওনার অনুসন্ধানকালে না আসলে উনি যদি বক্তব্য দেয় বা বক্তব্য দিতে না আসে, আইনের নির্ধারিত বিধান অনুযায়ী ওনার বিরুদ্ধে অনুসন্ধানকারী কর্মকর্তা যে তথ্য পাবে সেই তথ্যের ভিত্তিতে দিবে। আমরাও শুনতেছি সেই ধরনের ইয়া থাকলে সেটাও আইনের বিধান আছে। বিদেশ যাওয়া রহিত করার জন্য দরখাস্ত দিতে বিদেশ যদি আদালত আমরা যদি সন্তুষ্টজনক ব্যাখ্যা দিতে পারি তাহলে আদালত ওনার বিদেশ যাওয়ার ইয়ে আটকায় দিতে পারে। কিন্তু সেটাও কমিশনের সিদ্ধান্তের ব্যাপার যে ওনার বিদেশ যাওয়ার ব্যাপারে ইয়া করবে কিনা, দরখাস্ত দিবে কিনা, এটা অনুসন্ধানকারী কর্মকর্তা নির্ধারণ করে। ডিএমপির কমিশনার থেকে র্যাবের ডিজি, চাকরির প্রতি ক্ষণে ক্ষণে ছিলেন ক্ষমতার উচ্চ আসনে। আইজিপি হিসেবে দায়িত্ব পাওয়ার পরই যেন চূড়ান্ত ক্ষমতায় অধিষ্ঠিত হন তিনি। আর এমন ক্ষমতায় থেকে গড়েছেন পাহাড়সম সম্পদ। দুদকের তথ্য বলছে আইজিপির ক্ষমতার অপব্যবহার করে শুধু স্ত্রীর নামেই গড়েছেন 500 একরের বেশি জমি। সেই সঙ্গে সন্তানদের জন্য নামে বেনামে কোম্পানি গড়ে লোপাট করেছেন শত শত কোটি টাকা। তবে এত সব অভিযোগের পরেও মুখে কুলুপ এঁটেছেন বেনজির আহমেদ। গত 20 এপ্রিল সর্বশেষ তার ফেসবুক পেজে পোস্ট দেওয়ার পর আজ অবধি কোনো বার্তাও নেই তাতে। সে সময় এসব অভিযোগকে অস্বীকার করেছিলেন তিনি। বলেছিলেন তিলকে তাল বানানো হয়েছে। 2টি বিষয়কে 7 বার পুনরাবৃত্তি করা হয়েছে এবং 2টি বিষয় তথ্যকে ভুল প্রেক্ষাপটে বিকৃতভাবে পরিবেশন করা হয়েছে। বাকি 10টি অভিযোগ বা তথ্যকে ফুলিয়ে ফাঁপিয়ে শুধু তিলকে তাল নয়, তাল গাছের ঝাড় সমেত তাল বানিয়ে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। আমি মনে করি যে আমার এই বক্তব্য থেকে সকল
ধোঁয়াশা এবং কুয়াশা দূরীভূত হবে। বেনজির আহমেদের দুর্নীতির একের পর এক চাঞ্চল্যকর এসব তথ্য শেষ পর্যন্ত কোথায় গিয়ে থামে তা দেখার অপেক্ষায় দেশবাসী। সাদ্দাম হোসাইন, বাংলা ভিশন, ঢাকা। অন্যান্য যারা অপরাধী আছে তাদের অপরাধ দিকে তাকিয়ে বরং এই ভদ্রলোকে দুধ দিয়ে গোসল করাইয়া যদি তাকে পবিত্রতা দেওয়া হয় এবং হজ করতে, রাষ্ট্রীয় খরচে হজ করতে, উমরা করতে পাঠানো হয়। আজকে প্রথম আলো পত্রিকায় যে রিপোর্ট এসছে, একবার ফার্স্ট পেজে একটা রিপোর্ট আসছে, সেই রিপোর্টটা যদি আপনি ধরেন, সেখানে আসছে যে 4 জন সংসদ সদস্য যাদেরকে বিশ্বাস করে মাননীয় প্রধানমন্ত্রী মালয়েশিয়াতে লোক পাঠানোর দায়িত্ব দিয়েছিলেন। কথা ছিল তারা ৭৮,০০০ টাকা করে এক একজনের কাছে নিয়ে তারা মালয়েশিয়া লোক পাঠাবে। তো তারা 5 লাখের উপরে 5,28,০০০ টাকা করে লোক পাঠিয়ে মালয়েশিয়াতে যে টাকা পাঠিয়েছে, তাতে এই 4 জনের সিন্ডিকেট 24,000 কোটি টাকা লোপাট করেছে। তো সেই 24,000 কোটি টাকার যদি 4 জনের উপরে ধরেন, সেই তুলনায় যদি বেনজির সাহেবের সহায় সম্পত্তি এ যাবৎকালে যা আসছে, তাতে মনে হয় বেনজির সাহেব তো ফেরেশতা, একেবারে ফেরেশতা, সে কিছুই করেনি। এই কারণে হলো গোপালগঞ্জে এখানে নাজমা আছেন, তার যে বাড়ি ওখানে আসলে 4 লাখ 5 লাখ টাকার বেশি জমির বিঘা না। 300 বিঘা জমি যদি কেউ কিনে 15 কোটি টাকা। তারপর এই যে অ্যাপার্টমেন্ট, মানে 4 অ্যাপার্টমেন্ট কিনে সে একটা বানিয়েছে গুলশানে। এটা যেভাবেই যত দাম বলেন না কেন, ওটা 12 থেকে 13 কোটি টাকার বেশি হবে না। তো ধরুন এই দুটো মিলিয়ে 13-12 কোটি টাকা, তারপরে আরও ধরেন 50 কোটি টাকায় না হয় সেই লোপাট করেছে। তো যেখানে স্বাস্থ্য বিভাগের একজন গাড়ির ড্রাইভার 400 কোটি টাকা যার বিরুদ্ধে আসে, আজকের পত্রিকা যেখানে আপনার 24,000 কোটি টাকা 4 জনের মধ্যে আছে, সেখানে বেনজির সাহেবের এই ঘটনাটা তো আসলে আমার কাছে কোনো ঘটনাই মনে হয় না। ভদ্রলোকের কাছে সুপুর আমার কাছে মনে হয় অবিচার করা হচ্ছে। বরং এই অন্যান্য যারা অপরাধী আছে তাদের অপরাধ দিকে তাকিয়ে বরং এই ভদ্রলোকে দুধ দিয়ে গোসল করাইয়া যদি তাকে পবিত্রতা দেওয়া হয় এবং হজ করতে, রাষ্ট্রীয় খরচে হজ করতে, উমরা করতে পাঠানো হয়, যে যান আপনি এটা করে আসেন, ইউ ডিড এ লট ফর দ্য পার্টি, ফর দ্য কান্ট্রি, ফর দ্য নেশন, এই জাতির জন্য আপনি অনেক কিছু করেছেন। আমেরিকা বা এই যে পত্রপত্রিকাগুলো অযথাই আপনাকে দিচ্ছে। আমার মনে হয় যে এইভাবে যদি সামগ্রিক দুর্নীতি সঙ্গে বেনজির সাহেবের এই অভিযোগ তুলনা করেন, আর সিঙ্গেললি যদি বেনজির সাহেবেরকে ধরেন, আপনি বলতে পারেন যে একটা বাহিনী প্রধান, এটা তো একটা পবিত্র দায়িত্ব, সে অনুকরণীয়, তো তার সেই পদে থেকে 1 টাকা দুর্নীতি বা হবে কেন, অনিয়ম হবে কেন? তিনি তো একটা সিম্বল হিসেবে থাকবেন এবং তিনি বিভিন্ন জায়গাতে দুর্নীতির বিরুদ্ধে অসংখ্য মনোগ্রাহী এবং গুণগ্রাহী বক্তব্য দিয়েছেন এবং তার যারা মানে পুলিশ বাহিনীর সদস্যদের বিভিন্ন অনুষ্ঠানে তিনি দুর্নীতির বিরুদ্ধে তোমরা এটা করবা না, ওইটা করবা না। তো সেই ক্ষেত্রে তার এই দুর্নীতি পুলিশের জন্য বিব্রতকর, আর তার জন্য তো খুবই বিব্রতকর। এখন আপনি কোন অ্যাঙ্গেল থেকে এটা বিবেচনা করবেন, ইট ডিপেন্ডস অন ইউ। অন্যদিকে আজিজ সাহেবের কথা যদি চিন্তা করেন, তার কথা একই অবস্থা। আজিজ সাহেব আর বেনজির সাহেবের মধ্যে বেসিক পার্থক্য হলো আজিজ সাহেবের সাথে তার ভাইদের খুবই ভালো সম্পর্ক, মানে অন্তঃপ্রাণ। আজিজ সাহেবের ভাইরা বলেন মন্দ বলেন তার জন্য জীবন দেবে, আর আজিজ সাহেব তার ভাইদের জন্য জীবন দেবে। এরকম নজির বাংলাদেশে পাওয়া যায় না। তো সেই তুলনায় যদি আপনি দেখেন ওবায়দুল কাদের সাহেব দেখেন, তার কিন্তু তার ভাইদের সাথে সম্পর্ক ভালো না, গালাগালি করে প্রকাশ্যে একজন অপরজনকে। আবার যদি আপনি এখানে